বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশের উপর প্রভাব খাটানোর জন্য ভারত এবং চীন সবসময় প্রতিযোগিতা করে আসছিল। তারা দুজনেই চায় বাংলাদেশের উপর তাদের প্রভাব বিস্তার করতে, যেন বাংলাদেশের কূটনীতিটা তাদের ইশারায় চলে। আর এদিক থেকে বাংলাদেশের উপর প্রভাব খাটানোর জন্য ভারত খেলে রাজনৈতিক প্যাচ, মানে রাজনৈতিক দলকে সমর্থনের মাধ্যমে সেই দল জিতলে সেই দলের মাধ্যমে দেশের উপর প্রভাব বিস্তার করা। আর ওদিকে চায়না খেলা অর্থনৈতিক প্যাচ, অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশের বড় বড় প্রজেক্টের অংশীদার হওয়া। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের প্রভাব বাংলাদেশে ছিল ব্যাপক, কিন্তু নির্বাচন পরবর্তী নতুন সরকারের সাথে ভারতের সম্পর্কটা কেমন হবে তা সকলে জানতে চাই। আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। ধারণা করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমেরিকার প্রভাব ছিল, আর সেই সরকারের কিছু সদস্য এখনো বর্তমান সরকারের সাথে আছে। তো এখন দেখার এটা যে ভারত আর আমেরিকার কথা মাথায় রেখে এদেশের সব থেকে বড় উন্নয়ন সহযোগী দেশ চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কেমন হবে। কেননা চীনকে আমেরিকা এবং ভারত দুজনেই দেখতে পারে না। নির্বাচনে ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। আর কিছু সময় আগে তো সারা দেশে একটা কথা রটে গেছিল যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারত। আর এই নিউজটা সকলের মধ্যে সমালোচনার ঝড় তুলে দিয়েছিল। অনেকেই বলতেছিল বিএনপি সরকারের মধ্যেও ভারতের প্রভাব আছে। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফরের জন্য ভারত বা চীনকে বেছে না নিয়ে প্রথম সফরে গিয়েছিলেন তৃতীয় একটি দেশ মালয়েশিয়া, আর তারপর দ্বিতীয় সফরে গিয়েছিলেন চীনে। কিন্তু এখানে একটা প্রশ্ন, তিনি ভারত সফরের আগে কেন চীন সফর করলেন? আর ভারতের আগে চীনকে প্রাধান্য দেওয়াটা প্রমাণ করে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে চীনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আজ আমরা জানার চেষ্টা করব চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, তিস্তা প্রকল্পের বর্তমান অবস্থা, আর বাংলাদেশকে ভারতকে ছেড়ে চীনমুখী হয়ে যাচ্ছে। চলেন বিষয়গুলো জানি। প্রথমে জানি কবে এবং কোথায় কোথায় গিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 জুন তিনি কুয়ালালামপুর যান এবং 21 জুন মালয়েশিয়া সফর শেষ করে 22 জুন চীনের বন্দরনগর দালিয়ানে যান। 23 থেকে 26 জন তিনি চীনে অবস্থান করেন। মোট 6 দিনের সফর। মালয়েশিয়াতে তারেক রহমান বৈঠক করেন সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সাক্ষাৎ করেন সেখানকার রাজা সুলতান ইব্রাহিমের সাথেও। মালয়েশিয়া সফরের প্রধান আলোচনার বিষয় ছিল দীর্ঘদিনব্যাপী মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ থাকা এবং পুনরায় তা চালু করার বিষয়টা। চীনের প্রথমে তিনি চীনের বন্দরনগর দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। এরপর চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়ানের সাথে 25 জন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে 26 জন আলাদা বৈঠক করেন। সূত্র মতে চীন সফরে বাংলাদেশের 15 থেকে 17টা সমঝোতা স্মারক সই হয়। আর এর মধ্যে প্রধান ছিল দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনা, যমুনা নদীতে নতুন সেতু নির্মাণ এবং বাংলাদেশের চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। এখন আসা যাক মেইন প্রশ্নটা নিয়ে, আর তা হলো তারেক রহমানের প্রথম সফর কেন ইন্ডিয়া হলো না? কেননা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সরকার প্রধানরা নির্বাচনের পরে প্রথম সফর হিসেবে ভারতকে বেছে নেয়। সেই হাসিনা গত 15 বছর ধরে এই ঐতিহ্য বজায় রেখেছিল। প্রতিটা নির্বাচনের পর তার প্রথম গন্তব্য ছিল নয়াদিল্লি। কিন্তু মোদির আমন্ত্রণ থাকার সত্ত্বেও তারেক রহমান ইন্ডিয়াতে গেলেন না। বিভিন্ন কূটনৈতিক পর্যবেক্ষক এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আসিফ সাহান রয়টার্সকে বলেছেন তারেক রহমানের সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা উন্নত হলেও সীমান্ত উত্তেজনা নিয়ে টানাপোড়েন এখনো বিদ্যমান। আর এজন্য চীনের সাথে সম্পর্ক জোরদার করাটা বহিঃ সম্পর্ককে ভারসাম্যে রাখার চেষ্টা। তার মানে ভারতকে পাশ কাটানোর কারণ প্রথমত গণ অভ্যুত্থান এবং আগে থেকেই বাংলাদেশে একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করছিল, সেটাকে প্রায়োরিটি দেওয়া। আর দ্বিতীয়ত বাংলাদেশে এমন কিছু কিছু কাজ বা প্রজেক্ট আছে যেগুলো ভারত বারবার করার আশা দিলেও করে দেয় নাই, ফলে সেসব জায়গায় চীনের সহায়তা কামনা করা। আর তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে অতি মাত্রায় ভারতের উপর নির্ভরতার কারণে আমাদের ভারতের সাথে কোনো ডিলে দর কষাকষির ব্যাপারটা একদমই কমে গেছিল। আবার চীন আমাদের দেশে এত বিনিয়োগ করার পরেও হাসিনা সরকার চীনকে কম গুরুত্ব দিচ্ছিল, তখন চীনও কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছিল বাংলাদেশ থেকে। সেজন্য চীনকে একটু খুশি করা আর ভারতকে চাপে রাখার জন্য এই সফরটা হতে পারে। এবার আসা যাক এই প্রশ্নটা নিয়ে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখাটা কেন জরুরি? বাংলাদেশে চীন অর্থনৈতিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশের 30টিরও বেশি প্রকল্পে বিনিয়োগ করেছে। অর্থনীতিবিদদের হিসাব মতে বর্তমানে চীনা বিনিয়োগের পরিমাণ প্রায় 1000 কোটি ডলারেরও বেশি। এই বিনিয়োগের মধ্যে পড়ে বিদ্যুৎ কেন্দ্র, রেলওয়ে, বন্দর সম্প্রসারণ এবং টেলিকম অবকাঠামো। বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মধ্যে সবথেকে বেশি অংশ এখন চীনের।
আবার বৈদেশিক ঋণের দিক থেকেও চীন বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাত থেকে দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণে চীনের অংশ 2020 সালে ছিল মাত্র 7%, আর 2026 সালে তা বেড়ে এখন 30% দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য মানে দুই দেশে একে অন্যের থেকে লেনদেন যার পরিমাণ $10 বিলিয়ন, যার মধ্যে চীন থেকে বাংলাদেশ আমদানি করে $9 বিলিয়ন আর রপ্তানি করে মাত্র $1 বিলিয়ন। তবে চীন কিন্তু বাংলাদেশের 97% পণ্যগুলো যেগুলো বাংলাদেশ থেকে চীন নিয়ে থাকে সেগুলোতে শুল্ক ছাড় দিয়েছে। তো এত বিনিয়োগ, এত ঋণ, এত লেনদেন এগুলো সব বাংলাদেশের জন্য জরুরি, আর এজন্য চীনের সাথে সম্পর্ক মজবুত হওয়াটাও জরুরি। তো বুঝতেই পারলেন বাংলাদেশের অর্থনীতিতে চীনের সম্পৃক্ততা অনেক গভীর, আর সরকার এই চীন সফরের মাধ্যমে আরো অনেক কিছু চাইতেছে চীন থেকে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী এই সফরে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশের স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা এবং আরো অন্যান্য বিষয় গুরুত্ব পেয়েছে। তবে এত কিছুর মধ্যে এই পুরো সফরের সব থেকে স্পর্শকাতর বিষয় হলো তিস্তা প্রকল্প। দীর্ঘদিন ধরে তিস্তার পানি ভারত তাদের দিকে সরিয়ে নিতেছে। শুষ্ক মৌসুমে তারা আমাদেরকে পানি ছাড়তেছে না, ফলে উত্তরবঙ্গ এলাকা শুষ্ক মৌসুমে মরুভূমির মতো পড়ে থাকতেছে। বারবার বলার পরেও তারা পানি বন্টনের চুক্তি করছে না, ফলে বাধ্য হয়ে উত্তরবঙ্গের কৃষিকে বাঁচানোর জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের কাছে তিস্তা নদী পুনরুদ্ধারের জন্য সহায়তা চাওয়ার দ্বার প্রান্তে। সেখানে নদী খনন এবং বাঁধ নির্মাণের মতো বড় বড় কৌশলগত কাজ থাকবে, যাতে চীনের সহযোগিতা নেওয়া হবে, যাতে উত্তরবঙ্গে পানির সমস্যা নির্মূল হবে। এই কাজটা করার জন্য চীন অনেক আগে থেকে আগ্রহ প্রকাশ করছিল, কিন্তু ভারতের কথা শুনে বাংলাদেশ কখনো এটাতে রাজি হয় নাই। কারণ ভারত কখনোই চায় না এত বিশাল নির্মাণ কাজের জন্য, চায় না ভারতের চিকেন করিডোর অতিক্রম করে বাংলাদেশে অবস্থান করুক। ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা প্রকল্পে বেজিং এর সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদনে এই প্রকল্পকে পানি বোমার সংজ্ঞা হিসেবে বর্ণনা করা হয়েছে, আর এর কারণটা খুবই সিম্পল। তিস্তা প্রকল্পটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একদম কাছে অবস্থিত। ভারতের ভয় চীন যদি এখানে বাংলাদেশের উন্নয়নের অজুহাতে এই জায়গাগুলোতে প্রভাব বিস্তার করে, তাইলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি চীনা নিশানার মতো চলে যাবে এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। ভারতের এ ধরনের আশঙ্কা আরো বৃদ্ধি পেয়ে যায়, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার করবে না এবং তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। এখানে তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে তা বোঝাই যায়। বাস্তবে এটা ভারতের উদ্দেশ্যে একটা বার্তা বহন করে যে বাংলাদেশ চীন সম্পর্ককে ভারতীয় ইচ্ছেতে আর রাখা যাবে না। তো আজ আমরা জানলাম তারেক রহমানের বিদেশ সফর। তো আজ আলোচনা এতদূর অবধি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।